আপনাদের সবাইকে স্বাগত আইবিটিভি ইউএসএ এর নিয়মিত অনুষ্ঠান আইবিটিভি বিজনেস টক। আজ আমাদের সঙ্গে আছেন নবনিযুক্ত ঢাকা ব্যাংকের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর শেখ মোহাম্মদ মারুফ। মিস্টার মারুফ, কেমন আছেন আপনি? ভালো আছি দীঘ ভাই, ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যুক্তরাষ্ট্রে আসছেন বেশ কয়েকদিন হলো, বিশেষ করে নিউ ইয়র্কে। যদি জানতে পারি কি কারণ ছিল আসার পেছনে? Thank you. First of all, I must thank you for inviting me in your IBTV Business Talk. I'm really truly honored to be here. And দ্বিতীয়ত আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে আমরা এখানে এসেছিলাম দুটো কারণে মূলত। একটা হচ্ছে গিয়ে আমাদের এখানে একটা হাবিব ব্যাংক, একটা বড় আমেরিকান ব্যাংক এখানে আছে, যারা বাংলাদেশের করেসপন্ডিং ব্যাংক অনেক কাজ করে থাকে, সমস্ত ব্যাংকের সাথেই মূলত তারা কাজ করে। হাবিব ব্যাংক প্রত্যেক 2 বছরে একটা ইন্টারন্যাশনাল ব্যাংকিং কনফারেন্স করে, যেখানে সারা বিশ্ব থেকে 18টা দেশ থেকে অলমোস্ট 85টা ব্যাংকসের বিভিন্ন রিপ্রেজেন্টেটিভ ছিল এখানে। তো সেখানে আমরা এসেছিলাম প্রথম 5 দিনের জন্য একটা হাবিব ব্যাংক অ্যানুয়াল কনফারেন্স which happen every 2 year. অ্যান্ড সেকেন্ডলি একটা বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার হচ্ছে। আপনি তো জানেন যে বাংলাদেশের কারেন্ট কনটেক্সটে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই এনকারেজ পিপল টু সেন্ড মানি থ্রু প্রপার চ্যানেল। সো ঢাকা ব্যাংক যেহেতু আপনার রেমিটেন্সের একটা অগ্রণী ভূমিকা পালন করে এবং বিদেশ থেকে সারা বিশ্ব থেকে বেশ ভালো পরিমাণ রেমিটেন্স সংগ্রহ করে থাকে, সো আমি সেই জায়গা থেকে, সেই দায়বদ্ধতা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের ব্যাংকের থেকে এই জাতীয় ইনিশিয়েটিভে ইনভলভ থাকা উচিত। বিকজ আমরা মানুষকে প্রতিনিয়ত এনকারেজ করতে হবে যে টাকাটা যেন তার বৈধ চ্যানেলে পাঠানোর উপকারিতাটা কি, অ্যাডভান্টেজটা কি, এটা আপনার দেশকে কীভাবে হেল্প করে, অ্যাজ অপোজ টু যদি না পাঠান বৈধ চ্যানেলে, সেখানে আপনার টাকাতে কী কী হতে পারে, সেই সব ব্যাপারেই একটা 2 দিনের একটা ফেয়ার ছিল। সেই ফেয়ারে আমরা এসেছিলাম, অনেক বাংলাদেশি এসেছিলেন সেখানে। সো মূলত এই 2 কারণেই আমার নিউ ইয়র্কে আসা। এটা অনেকটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হচ্ছিল এর মধ্যে, যাতে লোকজন ভালো মন্দটা বুঝতে পারে। আপনি জানেন গত 5ই আগস্ট একটা বড় একটা চেঞ্জ আসছে বাংলাদেশে। 5ই আগস্টের আগের অবস্থান এবং বর্তমান অবস্থান ব্যাংকিং সেক্টরে পার্থক্যটা কি দেখতে পাচ্ছেন আপনি? এটা তো একটা বিশাল চেঞ্জ এন্ড আনএক্সপেক্টেড বলবো, অপ্রত্যাশিত একটা চেঞ্জটা হয়তো আমরা অনেকে মনে মনে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে চেঞ্জটা একটা ভালো দিকে যাক, যত দ্রুত হয়ে যাবে সেই চেঞ্জটা যে এত দ্রুত হয়ে যাবে সেই ব্যাপারে আই থিঙ্ক কেউই আমরা প্রস্তুত ছিলাম না। বাট আমার কাছে মনে হয় যেটা বলে ভালো জিনিস মাঝে মাঝে হয়ে যাওয়াটাই ভালো। বিকজ আপনার অনেক দিন ধরেই দেশটা একটা যেই সিস্টেমের মধ্যে যাচ্ছিল, স্পেশালি ফাইন্যান্সিয়াল সেক্টর কথা বলবো, যে ফাইন্যান্সিয়াল সেক্টরের স্বাস্থ্য, হেলথ অফ ফাইন্যান্সিয়াল সেক্টর ওয়াজ ডিটেরিয়েটিং গ্র্যাজুয়ালি। আপনারা যদি মুডিজ যে প্রত্যেক বছর, S&P যে প্রত্যেক বছর বাংলাদেশের উপরে যেই রিপোর্টটা করতে, সেখানে দেখবেন ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরের স্ট্রেংথ নিয়ে, গভর্নেন্স নিয়ে ওদের ছিল, কমেন্ট ছিল। সেই অর্থে বলবো যে বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টর ভালো ছিল না। অ্যান্ড যা হয়, আপনি যে কোনো ধরনের চেঞ্জে কিন্তু ইনিশিয়াল একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে জিকু ভাই। আপনি যে কোনো ধরনের সেই যান, যে আপনার ওই জোরে দৌড়ানোর আগে একটু ব্যাকে গিয়ে ইউ রিগেইন স্ট্রেংথ, দেন ইউ স্টার্ট ইউর জার্নি। সো সেই অর্থে আমি বলবো যে চেঞ্জের ফলে যেটা হচ্ছে, অনেক কিছুই আনফোল্ডেড হচ্ছে, অনেক কিছু বেরিয়ে আসছে। আপনি আগে অনেক ধরনের সহায়তা, একটা নানা ধরনের ব্যাংকে, আমি নাম না মেনশন করি, বাট আপনি জানেন যে কোন কোন ব্যাংকগুলোর আলাপ করছি, আমি মেনশন করছি যেসব ব্যাংকগুলোকে আপনার সরকার, রেগুলেটরস বিভিন্নভাবে এগেনস্ট দ্য পলিসি অফ মনিটারি পলিসি, যে আপনি একটা বাংলাদেশ ব্যাংক তো মনিটারি পলিসি নেয় একটা, যে মনিটারি পলিসি দিয়ে নেক্সট 6 মাসের মার্কেটের মনিটারি সিচুয়েশনটা, তারল্যটা এবং সিচুয়েশনটা ম্যানেজ করে। ওর বিপরীতে গিয়ে অনেক ব্যাংকে আপনার সহায়তা দেওয়া হচ্ছে, যার কুফলটা আমরা এখন পাচ্ছি। কারণ দেখেন, বাংলাদেশে
আমি মেনশন করতে চাই, আমার এখানে যখন আমরা রেমিটেন্স ফেয়ারের কথা বলছিলাম, অনেকেই বাংলাদেশের এই কনটেক্সটে আমরা যখন বলছি যে আপনার টাকাটা দেশে পাঠান, তখন সবাই বাংলাদেশের এই ব্যাংকিং সেক্টরের এই অবস্থা বা নিউজে যা আসে সেগুলো নিয়ে অনেকের মনে অনেক সংশয়, সংশয়টা আমি দূর করার চেষ্টা করছি। বাংলাদেশে মূলত কিন্তু কোনো ব্যাংক অ্যাজ অফ নাও ব্যাংকরাপ্ট হয় নাই। আপনি সরকারকে এই ক্ষেত্রে সাধুবাদ দিতেই হবে যে বাংলাদেশ সরকার কোনোভাবে এ যাবৎকাল ব্যাংকগুলোর এবং গ্রাহকদের স্বার্থ রক্ষা করে আসছে। এই কারণ অবস্থায়, এই বর্তমান অবস্থায় কতিপয় ব্যাংকের লিকুইডিটির ইস্যুর কারণে সার্বিক একটা ব্যাংকিং মহলে আপনার একটা নেগেটিভ ইম্প্যাক্ট, অনাস্থার কথা যদি বলেন, নো কনফিডেন্স বলেন, সেটা সৃষ্টি হয়েছে। বাট সেটা কিন্তু আসলে ওই কতিপয় ব্যাংকের মধ্যে সীমাবদ্ধ। বাট একটা জিনিস বলি আমি আপনাকে, যে আমরা ব্যাংকিং ইজ এ ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিতে যদি বলেন যে ৬২টা ব্যাংক যদি বলি আছে, এক একটা পিলার, যে পিলারের উপর ওভারঅল ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে আছে, একটা পিলার যদি নষ্ট হয় তার ইম্প্যাক্টটা সবার উপরে আসে। আপনি দেখেন যে এই বর্তমান কনটেক্সটে বাংলাদেশ ব্যাংক ডেকে 10টা মূল যাদের ফান্ডামেন্টালস স্ট্রং, সেই 10টা ব্যাংকে ডেকে বলল যে ওই ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দিতে, লিকুইডিটি সাপোর্ট দিতে। অ্যান্ড আই এম ভেরি প্রাউডলি সে দ্যাট ঢাকা ব্যাংক ওয়াজ ওয়ান অফ দোজ 10 ব্যাংক যার কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ব্যাংক ইন দ্য মার্কেট। আমরা কিন্তু ওই ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রির স্টেবিলিটির কথা চিন্তা করে আমরা প্রত্যেকটা এই 10টা ব্যাংক নানাভাবে তাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী কিন্তু আমরা লিকুইডিটি দিয়েছি। মানে যাদেরকে আমরা দুর্বল ব্যাংক হিসাবে জানি, 10টা ব্যাংক তাদেরকে হেল্প করছে লিকুইডিটি দিয়ে, যাতে ব্যাংকিং সিস্টেমটা চালাতে পারে। অ্যাবসলিউটলি। বাট আমার দৃষ্টিযোগ্য ভাই যে এই 10টা এই হোয়াট এভার দ্য নাম্বার অফ ব্যাংক, লাইক 5, 6, 7, 10, এই ব্যাংকগুলার যে বর্তমান যে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ, তাতে আমাদের এই সাময়িক লিকুইড সাপোর্ট দিয়ে সমস্যার সমাধান হবে না। এগুলোর দীর্ঘমেয়াদী সমাধান দরকার। অ্যান্ড আই এম হ্যাপি টু সে দ্যাট যে গভর্নমেন্ট এসে কিন্তু একটা ব্যাংকিং রিফর্ম কমিটি করেছে, এবং সেই ব্যাংকিং রিফর্ম কমিটিতে আপনি দেখেন যে বেশ যোগ্য ব্যক্তিরাই আছেন। অ্যান্ড আমি খুব আশাবাদী যে ব্যাংকিং রিফর্ম কমিটি উইল কাম আপ উইথ এ ভেরি রোবাস্ট অ্যান্ড ভেরি স্টেবল প্ল্যান, যেই প্ল্যানটা দিয়ে আমাদের ব্যাংকের ওভারঅল ইন্ডাস্ট্রির যে দুর্বলতা, যে সংশয়, যে নো কনফিডেন্সের মধ্যে আমরা আছি, তার একটা সুরাহা হবে। এবং ওই কমিটির মাধ্যমেই, সুপারিশের মাধ্যমেই এই যে 8-10টা ব্যাংকে যারা এই মুহূর্তে, যাদের কারণে ওভারঅল ইন্ডাস্ট্রিতে একটা অনাস্থার সৃষ্টি হচ্ছে, তাদেরকে একটা দীর্ঘস্থায়ী সমাধানের পথ অন্য বাতলে দেবেন আমাদেরকে। গত 15 বছর বা 16 বছর যদি বলি, যেসব গ্রাহকরা নিপীড়িত অথবা আস্থার জায়গাটা হারিয়ে গিয়েছে, তাদের আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে আপনাদের কি পরিকল্পনা? দেখেন, আমরা অলওয়েজ একটা কথা বলি ব্যাংকিংয়ে, যে there can be hundreds of banks. The customer choose banks based on his fundamentals. আমি এই কথা আজকেও বলে এসেছি, এফআইআর গতকালও বলেছি, যে আপনি আপনার যেই ডিপোজিটটা রাখবেন, ব্যাংকিং কার সঙ্গে করবেন তাদের সম্পর্কে, ডিপোজিটটা যেখানে রাখবেন সেই ডিপোজিটের আপনার কাছে মুখ্য বিষয়টা কি। অ্যাজ আ কনসিয়াস অ্যান্ড এ ফাইন্যান্সিয়ালি লিটারাল সিটিজেন হিসেবে বলবো যে আপনার প্রথম উদ্দেশ্য হবে যে আমার মূলটা ঠিক থাকে কিনা, প্রিন্সিপালটা থাকে কিনা। ওয়ান্স ইউ সিকিউর এ প্রিন্সিপাল, দেন ইউ লুক ফর ইন্টারেস্ট। আমরা প্রায়শই এই কথাটা আমি আপনার টিভির মাধ্যমে বলতে চাই, এবং আই থিঙ্ক বিগত কয়েক সপ্তাহে আরেকটা টিভি চ্যানেলে বলেছিলাম যে আমাদের গ্রাহকদের এখন ঠিক করতে হবে যে তাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট, ইন্টারেস্ট অর প্রিন্সিপাল। অ্যান্ড এনি কনসিয়াস পিপল উইল অলওয়েজ পিক দ্য প্রিন্সিপালটা ঠিক থাকতে হবে, মূলধনটা যাতে ঠিক থাকে। মূলধনটা ঠিক রাখা কেন বলছি, যখন আপনি ডিপোজিট রাখবেন, অলওয়েজ দ্য উইক ব্যাংকস উইল গিভ ইউ হায়ার ইন্টারেস্ট। পৃথিবীতে একটা কথা তো আছে, রিস্ক অ্যান্ড রিটার্ন। রিলেশনশিপ অফ রিস্ক অ্যান্ড রিটার্ন ইজ পজিটিভ রিলেশনস। রিটার্ন বেশি হলে রিস্ক বেশি হবে। সো আপনি যদি আপনার ডিপোজিটের সুরক্ষা চান, তাহলে আপনাকে
ব্যাংকের ফান্ডামেন্টালস দেখে ডিপোজিট You রাখতে have হবে, to be choosy. নট ইন্টারেস্ট রেট। ব্যাংক সম্পর্কে জানতে হবে কোন Exactly. ব্যাংকটার অবস্থান, আমাদের টাইম has come, time has come that we should know who are the strong banks and we should keep your deposit in those banks, কারণ পৃথিবীতে সারা পৃথিবীতেই কিন্তু আপনার দুর্বল এবং সবল ব্যাংকগুলোতে থাকে, এবং দুর্বল ব্যাংকগুলো আপনাদের আমেরিকাতে দেখেন, আমেরিকাতে নানা দুর্বল নানা সময় ব্যাংকরাপ্ট হয়েছে, রাইট। আমাদের দেশে ইনিশিয়ালি সেড এযাবৎকাল পর্যন্ত সরকার ব্যাংকগুলোকে সহায়তা দিয়ে এসেছে, রাইট। আমার কাছে মনে হয় আমাদের গ্রাহকদের উচিত হবে ব্যাংক তার ফান্ডামেন্টালস দেখে রাখা, তাতে যেন তারা ভবিষ্যতে ব্যাংকের দুর্বল ব্যাংকগুলো আমাদের টাকা রেখে প্রিন্সিপাল হারানো কিংবা ডিপোজিটটা পুরোটা খোয়ানোর মতো কোনো রিস্কে যারা যেতে না পারে। রিসেন্টলি আমরা যেসব তথ্য পাই যে এমন কিছু ব্যাংক যখন গ্রাহক 15,000 টাকা নিয়ে যায় তোলার জন্য, ব্যাংক 15,000 টাকাও দিতে পারে না। সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন এবং এইটা তথ্যটা সঠিক কিনা? দেখেন, দুটো জিনিস আছে। একটা হচ্ছে গিয়ে মাঝখানে একটা সময় আমাদের রেগুলেটরস বিভিন্ন জাস্ট ওই চেঞ্জ হবার পরবর্তী সময় তাদের বিগার ম্যাক্রো পার্সপেক্টিভ চিন্তা করে ব্যাংকের লিকুইডিটি বা টাকা উত্তোলনের ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা ছিল। কেউ যদি তখনকার কথা বলে সেই সময়টা ছিল হয়তো বা আপনার যে রেগুলেটরি কারণে। I haven't came across to any such incidents or any person who failed to raise 5-10 হাজার টাকা ব্যাংকের থেকে। এটা এমন হওয়ার কথা না। অফকোর্স there are banks who are having liquidity problem, যেই ব্যাংকগুলোর লিকুইডিটি প্রবলেমের জন্য আমরা 10টা ব্যাংক টাকা দিয়েছি, এবং সেই ক্ষেত্রে বড় বড় উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকগুলোর সমস্যা হওয়ার কথা। ওভারঅল ব্যাংকের ক্ষেত্রে 10-15 হাজার টাকা দেওয়ার ক্ষেত্রে আমার জানা মতে এমন কিছু হয় নাই। বাট there are banks who have actually liquidity issues, এবং যেই লিকুইডিটি ইস্যুগুলো অ্যাড্রেস করার জন্যই কিন্তু আমরা টাকা দিয়েছি, কারণ ওই ব্যাংকগুলোতে আপনার এই প্যানিকের কারণে লোকজন টাকা তুলে নিয়ে গেছে, এবং ওই ব্যাংকগুলোতে একটা হোল ছিল, যে হোলটা বিভিন্ন সময় রেগুলেটরের কথা বললাম, তারা রেগুলেটরের কাছ থেকে লিকুইডিটি সাপোর্ট নিয়ে ম্যানেজ করে আসছে। এখন যেহেতু লিকুইডিটি সাপোর্টটা চলে গেছে সেই এবং ডিপোজিটের টাকা তুলে নিচ্ছে, these banks are in double whammy. কিন্তু আমরা এমনও তথ্য পাচ্ছি যে গ্রাহকরা আস্থা রাখতে পারছে না, সেই জন্য অনেকে ব্যাংকে টাকা রাখে না, বাসায় নিয়ে টাকা রাখে। আপনারা গ্রাহকের আস্থাটা কিভাবে ফিরিয়ে আনবেন? দেখেন, আমরা তো এই আপনার অনুষ্ঠানে আমি বললাম 2-3 বার একই কথা, আমি আজকে অনুষ্ঠানে বলেছি, এবং অ্যাজ এ ব্যাংক উই আর অন এভরি পসিবল মিডিয়া ওয়্যার উই আর এক্সপ্লেইনিং দ্যাট what a strong bank we are, because প্রথম জায়গায় আমার ওই আস্থাটা আনতে হবে লোকজনকে যে ব্যাংক মানে যে দুর্বলতা না, there are good banks, there are bad banks, এবং মার্কেটে 62টা ব্যাংকের মধ্যে সবগুলো ব্যাংকের অবস্থা ওদের মতো না, এবং যারা স্ট্রং ব্যাংক, যারা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে, তারা কিন্তু এই বর্তমান অবস্থায় কিন্তু বেনিফিশিয়ারি। কেন? ওই ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে তারা এইসব ব্যাংকে টাকা রেখেছে, এবং দেখেন এখন ওই বলছেন হয়তো কিছু লোক হয়তো বা টাকা বাসা রাখে, বাট মেজরিটি টাকা কিন্তু ঘুরে এইসব ব্যাংকে আসছে ইভেন্চুয়ালি ব্যাংকে। হ্যাঁ, বিকজ আমরা এই সময় আমরা লোকজনকে আস্থাটা রাখার জন্য নানাভাবে নিজেদের শক্তিমত্তা, নিজেদের সামর্থ্য আমরা লোকজনের কাছে নিয়ে যাচ্ছি। তার মানে আস্থার জায়গাটা নিয়ে ফিরে আসছে। জি জি জি। যদি আপনার কাছ থেকে জানতে চাই, বর্তমানে ব্যাংকিং সেক্টরে অনেক রদবদল হচ্ছে, সেই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? দেখেন, আমার বিগত 15 ইয়ার্সের অনেক ব্যাংকেরই, সরকারি ব্যাংক বলেন এবং ওই সমস্ত গ্রুপের ব্যাংকগুলোতে বলেন, যেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ওয়াজ নট ডান বেসড অন দ্য মেরিট কোয়ালিফিকেশন, মেরিটস, অর যেটাকে বলে মেরিটোক্রেসি। হ্যাঁ, মেরিটোক্রেসির উপর বেস করে আপনার অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই। এবং ব্যাংকিং সেক্টরে আমি আরেকটা কথা বলবো জিকু ভাই, যে one of the issues in our overall banking sector যে আমাদের ব্যাংকের human resource are not very strong, and these are one of the reasons behind that আমরা রাজনৈতিকভাবে অনেক অ্যাপয়েন্টমেন্ট দেই। সো সেই অ্যাসপেক্টে পরিবর্তনটা করা জরুরি। হ্যাভিং সেড দ্যাট,
I must mention that পরিবনটা should be step by step. রাইট, নট অ্যাট ওয়ান্স, নট ওভারনাইট। আমি একটা ব্যাংক তো বিশাল একটা দক্ষযজ্ঞ, রাইট? অনেক লোকের ডিপোজিট আছে, অনেক লোকের লোন হয়, এভরিডে এলসি হয়। সো সেই জায়গাটা থেকে মাথায় রেখে, লিডারশিপ জায়গাগুলো রেখে আমাদের এমন কোনো স্টেপ নেওয়া উচিত না যেটাতে ওই ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমটা ব্যাহত হয়। We must bring in the right people in the right place, but we must do it in such a way that continuation and the process and the day-to-day operation যেন impacted না হয়। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে। ঋণ খেলাপির সংখ্যা বাংলাদেশে প্রচুর, এবং এটা অন্য কোনো সরকার আমলে এরকমটা হয়নি। তার মানে কি ব্যাংকারের সঙ্গে কি ব্যবসায়ীর একটা যোগসাযোগ ছিল? যদি থেকে থাকে তাহলে সেন্ট্রাল ব্যাংকের কি দায়িত্ব ছিল? দেখেন, সেন্ট্রাল ব্যাংক জানতো কি না? আমাদের এইটা আমার ব্যক্তিগত ধারণা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আই ক্যানট ব্যাক দিস স্টেটমেন্ট উইথ সাম স্ট্যাটিস্টিক্স, বাট আমার ব্যক্তিগত ধারণা, অভিজ্ঞতা, যে বাংলাদেশের টোটাল যে এনপিএল দেখছেন তার মধ্যে মিনিমাম 80% হচ্ছে কি উইলফুল ডিফল্টার্স, যেখানে টাকাটা দেওয়া হয়েছে ভুল, টাকাটা দেওয়ার সময় জানা হয়েছে টাকাটা আসবে না, কিংবা টাকাটা রাজনৈতিকভাবে, বিকজ আপনি দেখেন বিগত 52 বছরে ফাইন্যান্সিয়াল সেক্টর বেসিক্যালি এনসিবিজ ওয়ার ইউজ রাজনৈতিকভাবে। প্রত্যেকটা সরকার কিন্তু এনসিবি তার নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য হাসিলেন ইউজ করা হতো, রাইট? অ্যান্ড ওভারঅল এনপিএল যখন দেখেন মার্কেটে, ইফ আই এম নট রং, প্রাইভেট ব্যাংক ইজ হুভারিং অ্যারাউন্ড 6%, whereas the NCBs are 20% declared NPL. I am not considering the one যেটা হতে পারে সামনে, রাইট? সো ওই কনটেক্সটে আপনার যেখানে একটা লোন দেওয়া হয়েছে, লোন দেওয়ার সময় আপনি জানেন যে এটা রাইট লোন না, কিংবা লোনটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে দেওয়া, হ্যাঁ, সেই লোনগুলো তো আপনার ব্যাড হবে, আপনি দেওয়ার সময় জানেন। সেইখানে একটা ব্যাংকারের কতটুকু রোল থাকতে পারে, বা একটা ব্যাংকার বিং অ্যান এমপ্লয়ি, what role he can play to stop that লোন, আমার এই ব্যাপারে আমার সংশয় আছে। কারণ হচ্ছে গিয়ে একটা সরকারি ব্যাংক কীভাবে চলে, একটা যেই জাতীয় ব্যাংকের কথা বলছি আমরা, তারা কীভাবে চলে আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে একটা ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজার কিংবা তার কতটুক অথরিটি আছে টু সে নো টু দ্যাট পাওয়ার ফ্রম রেটস কামিং, সেই জায়গাটা থেকে আমাদের সন্দেহ আছে। এবং সেইখানে আপনি যেটা বলছেন ব্যাংক এবং ব্যবসায়িক যোগসাযোগ, আমি জিনিসটাকে এভাবে দেখতে চাই না। না, সেই সঙ্গে আমার একটা প্রশ্ন ছিল, সেন্ট্রাল ব্যাংক কি জানতো কি না? যদি জানতো তাহলে তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না কেন? দেখেন, সেন্ট্রাল ব্যাংক তো আমাদের কাছে যে নলেজ এসে তাতে তো সেন্ট্রাল ব্যাংক ডিড দেয়ার জব, বাট এভরি সেন্ট্রাল ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকেই আপনার বছরে 3-4 বার অডিট করে। সেই অডিটে এগুলো আসা উচিত ছিল, কিন্তু আসেনি। যদি না এসে থাকে তো আমাদের প্রশ্ন আসেনি কেন? সেটাই হচ্ছে ভাববার বিষয়। জনাব মারুফ, আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন হবে যে আপনি যেহেতু যুক্তরাষ্ট্রে আসছেন, এবং যুক্তরাষ্ট্র থেকে এখন আমরা দেখছি 5ই আগস্টের পর প্রচুর পরিমাণে রেমিটেন্স কিন্তু বাংলাদেশে যাচ্ছে। যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আরও কিছু বলতে চান রেমিটেন্স নিয়ে। রেমিটেন্সটা, আমি যেহেতু ব্যাংকিং ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে আছি এবং অনেক রেমিটেন্স ম্যানেজ করছি, এইটা প্রথমত এটা হচ্ছে কি রেট সেন্ট্রিং একটা ব্যবসা। যেই লোকজন মার্জিনাল পিপল যারা খুব কষ্ট করে টাকা পাঠায়, ওদের জন্য রেটটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা এই 5ই আগস্টের পরিবর্তনের আগে পূর্ববর্তী সরকার নানাভাবে রেটটাকে নিয়ন্ত্রণ করতে চাইতো, যেটা ঠিক ছিল না বলে আমার বিশ্বাস। বিকজ টাকার মান যদি আপনার 120 টাকা হয়, আমার 120 টাকা দেওয়া উচিত, দ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ইফ ইউ ডু দ্যাট উইল এনকারেজ ইউ সার্টেন থিংস। আপনি দেখেন যে টাকার মানটা অযৌক্তিকভাবে ধরে রাখা বা অতিমূল্যায়ন করার কারণে কতগুলো ব্যাপার হয়েছে আমাদের দেশে। রেমিটেন্স আসে নাই, রেমিটেন্স, আমি তার আগের ঘটনা বলছি। আমাদের দেশে আমার আগের ব্যাংকে আমরা
বাইরে থেকে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট পেতাম ইন দ্য ক্যাপিটাল মার্কেটস। রাইট। সমস্ত ইনভেস্টমেন্ট গত 2-2.5 বছর বন্ধ। কেন জানেন? বিকজ প্রত্যেকটা ফান্ডেরই কিন্তু একটা এমার্জিং মার্কেট ফান্ড থাকে, শিওর। and that emerging market is been funded, invested in the markets like Bangladesh. ওরা কেন করে? বিকজ ওই ফান্ডের এমার্জিং মার্কেট রাইট ইনভেস্টমেন্ট রিটার্ন ইজ অনেক হাই হয়, দ্যাটস ওয়াই। বাট যেখানে টাকা আপনার 20-25% ওভার ভ্যালুড, সেখানে নো উইল ইনভেস্ট ইন ইউর কান্ট্রি, বিকজ তারা জানে দ্য ডে দে ইনভেস্টেড টাকা ইন টাকা, ওই দিন ওরা 20-25% আউট অফ মানি, বিকজ টাকা তো ওভার ভ্যালুড। রাইট। সো আপনি এইসব নানা কারণে আপনি কিন্তু এর আগে রেমিটেন্সও আসে নাই। তার মূল কারণ ছিল টাকাটা আর্টিফিশিয়ালি অতি মূল্যায়িত করে রাখা হয়েছিল। এই সরকার আসার পরে টাকার মানটাকে মার্কেট যে মান তার কাছাকাছি নিয়ে যাওয়ার ফেয়ার মার্কেট ভ্যালু যেটাকে বলি এন্ড সেই কারণেই আমরা গত 2 মাসে কিন্তু ভালো পরিমাণের রেমিটেন্স দেখছি। সেকেন্ডলি আরেকটা কারণ হতে পারে যে আপনার যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, লোকজনের হয়তো বা এই চেঞ্জ গভর্নমেন্টের প্রতি কনফিডেন্স আসছে, তারা ভাবে তারা দে উইল ডু সামথিং গুড, দ্যাট ক্যান বি অ্যানাদার ফ্যাক্টর উইচ হ্যাজ কন্ট্রিবিউটেড দ্যাট হাই ভলিউম। বাট আমার কনটেক্সটে, আমার বিচারে বাংলাদেশে যেই পরিমাণ লোক আজকে কাজ করে বাইরে, বাংলাদেশে অ্যাজ অপোজ টু দ্য নাম্বার ইন 2020, রাইট, we should be receiving minimum $3 to $3.5 billion a month. আমাদের দেশের রেমিটেন্সটা $30 billion প্লাস হওয়া উচিত কমফোর্টেবলি। সো আমার কাছে এই সরকারের প্রতি আমার এরা যদি টাকার মানটা মার্কেট সেন্ট্রিক করে, আমার কাছে মনে হয় আমরা রেমিটেন্সে আমাদের ফ্লো আরও বাড়বে। জনাব মারুফ এমডি, ঢাকা ব্যাংক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমি আশা করব আমরা প্রবাসী বাংলাদেশি যারা দেশের বাইরে থাকি, আমরা প্রপার চ্যানেলে আমাদের রেমিটেন্সটা পাঠাবো, দেশের উন্নতি কল্পে আমরা সহযোগিতা রাখবো এবং আমরা সবাইকে ইন্সপায়ার করব আপনারা সবাই প্রপার চ্যানেলে টাকাটা বাংলাদেশে পাঠান। আপনাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন। সুধীবৃন্দ, আমরা এ পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।